चंद्र থাকে ওই আকাশে কুন্দুরি মাটির বুকে তুই যে আমার বন্ধুরি চন্দ্র থাকে ওই আকাশে কুন্দুরি মাটির বুকে তুই যে আমার বন্ধুরি থাকলে জানা ঠিক দুজনা থাকলে জানা ঠিক দুজনা সাথী হয়ে
এত সাহস আমার বেটিকে তুই বুকে জড়ায় ধরেছিস? সেটার মাঝে কুসুর কি আছে সর্দার? মুনিয়াকে আমি ভালোবাসি, ওকে নিয়ে আমি ঘর করতে চাই। তোরা কি জানিস নাই বিহার আগে মিয়া মরদ একে অপরকে ছোঁয়া পাপ বটে? ভালোবাসার ছোঁয়ায় কোনো পাপ লাই সর্দার। তুই মহা পাপ করেছিস আমার বেটিকে তুই ছুঁয়ে। সেই পাপের সাজা আমি আপনাকে লাই লাই সদর বাবা লাই ওর কোনো দোষ লাই সাজা যদি দিতে হয় তো আমাকে দে সদর বাবা। লাই সর্দার লাই, সাজা যদি দিতে হয় তুই আমাকে সাজা দে। ভালোবাসা যদি কোনো অন্যায় হয়ে থাকে আর সে পাপের সাজা দিতে না, আমি হাসি মুখে আমার মাথাটা বাড়াই দিবে। তবে রে তো সেই ভালোবাসা তোমাকে বলি লাই সদর বাবা লাই ওই হাতিয়ারটা আমার এই বেচ্চুর বুকে তোলা রাখি, ওই হাতিয়ারটা তোকে আমার বুকে চালাতে হবে, আমার বুকে। সাব্বাস বিটিয়া সাব্বাস। ওদের ভালোবাসা তুই মেলে নিবি সর্দার। আরে কেনে মানবে বেড়াতে পাপলা? তুই হলি এসে বুঝবি সেরা ভারত, আমি বললাম তুই হবি এই পাহাড়ি বস্তির সেরা সর্দার। আমার বেটিকে তুলে দিলে আমি যে অনেক সুখ নিয়ে মরতে পারবি রে। আমার বুনিয়া বেটিকে নতুন করে বেঁধে নিব রে। তোদের ঘর আমি নতুন করে বেঁধে নিব সদর বাবা। ভেঙে দেব ওদের ওই ভালোবাসার ঘর, আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেব। ওই অহংকারী আলোরানী তুমি নিশীথের অন্তরটাকে অন্ধকারে ভরিয়ে দিয়ে তুমি সূর্যকান্তের বুকে প্রেমের আগুন জ্বালাবে। ইম্পসিবল! আমি কিছুতেই হতে দেব না। তার আগে ওই সূর্যকান্ত চৌধুরীকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আপনার দুশ্মন ওই সূর্যকান্ত চৌধুরী আজ এই পথ দিয়ে আসছে। এই নির্জন এলাকায় যদি অপারেশনটা ছেড়ে ফেলতে পারি তাহলে রিস্কটা বহুত হালকা হয়ে যায়। গুড আইডিয়া ওসমান, কিন্তু ইডিয়ে সূর্যকান্ত চৌধুরী কোনোভাবেই যেন কাল সকালে সূর্যের মুখ দেখতে না পায়। আল্লাহ কসম, ওই শালা সূর্যকান্ত চৌধুরী কালকে সকালে সূর্যের মুখ দেখতে পায় না বস। কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় আসছে না, আপনার এত দুশ্মন থাকতে ওই ভোলা ভালা ভদ্রলোকটা টার্গেট করলেন কেন? ওই ইডিয়েটটা যে আমাকে ওভারটেক করে আমার টার্গেটে হাত বাড়িয়েছে। ঠিক বুঝলাম না বস, যদি একটু ডিটেইলে বলেন। তাহলে শোন তাহলে, ওই আমার বস প্রতাপ ঘোষালের মেয়ে ওই আলোকে আমি মনে মনে টার্গেট করেছিলাম। ভেবেছিলাম ওই মালটাকে কবজায় আনতে পারলে এই রাজকন্যা সহ বিশাল রাজত্ব আমার হাতের নাগালের মধ্যে চলে আসবে। কিন্তু হঠাৎ দেখলাম কি দেখলেন বস? ওই আলো আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে ওই আলো আর পেছনে ছুটে চলেছে। দেখো আলো দেখো, বিদায়ী সূর্যের রক্তিমাভা কেমন আকাশটাকে রাঙিয়ে দিয়েছে। আর ওই রঙিন আকাশের মাঝে কেমন সাদা সাদা মেঘগুলো এলোমেলো হয়ে ভেসে বেড়াচ্ছে। ঠিক ওদের মতো আমরাও কি আমাদের প্রেমের আকাশে দুটুকরো ভালোবাসার মেঘ হয়ে ভাসতে পারি না? কেন পারি না আলো? দুটি মন যখন একান্ত আপন করে নিয়েছে
তখন এই স্বপ্নময় সুখের রাজ্যে হারিয়ে যেতে বাধা কোথায়? চলো না গো, ছুটে যাই আমরা সেই স্বর্গের পারিজাত বনে, যে স্বর্গের পারিজাত বনের ফুল হয়ে পাপড়ি মেলে দিয়ে আমি তোমাকে জানাবো সুস্বাগতম। আর আমি তোমার ভালোবাসার ভ্রমর হয়ে প্রাণ ভরে উপভোগ করব সাদর আমন্ত্রণ। আর আমি কৃষ্ণচূড়ার গাইব তোমার আমার জীবনের গান। আর আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব আমার অবসন্ন মন। আমি সূর্যে আলোময় অহংকার, হাজার জনম ধরে তুমি যে আমার গো, তুমি যে আমার। আমি সূর্যে আলোময় অহংকার, হাজার জনম ধরে তুমি যে আমার গো, তুমি যে আমার। লা 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 তুমি চিরসাথী হয়ে থেকো অন্তরে, তুমি চিরসাথী হয়ে থেকো অন্তরে। ওহো হো লা 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 লা, ওহো লা 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 ভেরি বিউটিফুল সিন। কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনাদের নতুন অনাগত জীবনের উদ্দেশ্যে জানাই আমার একরাশ তৃতীয় শুভেচ্ছা। করলাম মিস্টার সামন্ত। আচ্ছা মিস্টার চৌধুরী, হ্যাঁ বলুন। আপনাদের এই উপস্থিতির মাঝে এই আমার উপস্থিতি মনে হয় এই ডিস্টার্ব করলো। আই মিন এই আলাদেবীর মুখখানা দেখে এই আমার তাই মনে হলো। এ কথার অর্থ? অর্থটা সময় হলে বুঝতে পারবেন আলোদেবী। সত্যি আপনি ভাগ্যবান মিস্টার চৌধুরী, কারণ এই আলোদেবীর মতো সুন্দর বুদ্ধিমতী মেয়েকে আপনি জীবন সঙ্গী আপনার বুঝি হিংসে হচ্ছে? আরে না না, হিংসা হবে কেন, হিংসা হবে কেন? আরে আপনি হলেন আমার বসের একমাত্র মেয়ে, আপনার খুশিতে তো আমার খুশি হওয়ার একমাত্র কর্তব্য। মানে? তবে একটা কথা কি জানেন আলোদেবী, ওই চাঁদকে সবাই নাগালের মধ্যে পেতে চায়, কিন্তু সবার ভাগ্যে কি সেই অঘটন ঘটে? কি বলতে চান আপনি? হ্যাঁ কি আর বলবো, আপনার কথাগুলো কেমন যেন রহস্য মাখা বলে মনে হচ্ছে। আমার জীবনটাই তো রহস্য দিয়ে ঢাকা মিস্টার চৌধুরী। যাক সেসব কথা, এই আপনাদের বিশেষ মুহূর্তের মাঝে আমি কিন্তু মাঝে মাঝে আসবো, এসে আপনাদের ডিস্টার্ব করবো, এটা কিন্তু বিরক্ত হলে চলবে না। বন্ধুত্বের বন্ধনটা আদায় করার আগে আসুন না আমরা সেই বন্ধুত্বের বন্ধনটা আরো নিবিড় করে নিই। Congratulations, Mr. Chauধুরী। আচ্ছা, এই আপনাদের দুজনকে আমি সামান্য কিছু উপহার দিতে চাই। এখন বলুন, এই অভাগা বন্ধুর কাছ থেকে আপনারা কি উপহার আশা করেন? আমাদের আশা কিন্তু সামান্য নয় বন্ধু, আমরা আজীবন আশা করব আপনার মনের আকাশ থেকে ঝরে পড়া একরাশ প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। হ্যাঁ বাদা ভাই, এখন আমরা আসি বন্ধু, নেক্সট টাইম আবার দেখা হবে। দেবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। কথাটা নিশ্চয়ই প্রেম নিবেদন নয়? আবেদনে সাড়া না দিলে আরে নিবেদনটা করবো কোথায়? আপনার প্রেমের প্রস্তাবে সাড়া দেবো এটা আপনি ভাবলেন কি করে? চলো দেবী, আপনাকে নিজের প্রতি পেতে যাওয়াটা কি আমার বড্ড বেশি চাওয়া বলে মনে কথা মনে রাখবেন মিস্টার সামন্ত, আপনি কিন্তু আমাদের কোম্পানির একজন কর্মচারী, আর কর্মচারী হয়ে মালিকের মেয়ের সঙ্গে ঠিক ব্যবধানটা কি হওয়া উচিত সেটা নিশ্চয়ই নতুন করে আপনাকে আমায় শিখিয়ে দিতে হবে। কোনো কিছু চাওয়ার আগে যদি আপনার যোগ্যতাটা একবার যাচাই করে নিতেন তাহলে মনে হয়
আমাকে এই সমস্ত কথা বলার সাহস আপনার হতো না। দাঁড়ান মিস ঘোষাল, আমার লাস্ট ডিসিশন তাহলে আপনি শুনে যান। না চাইতে নিশিত সামন্ত অনেক অনেক কিছু পেয়েছে, কিন্তু সহজে পাওয়ার থেকে এই জোর করে কেড়ে নেওয়াটা আমার কাছে ভেরি ভেরি ইন্টারেস্টিং। তাই এক ফার্স্ট আপনাকে রিকোয়েস্ট করবো, তারপর আপনাকে চোখ রাঙাবো, আর তাতেও যদি না হয় আপনাকে তুলে নিয়ে এই আপনার শরীরটাকে আমি এ তো সাংঘাতিক স্টোরি বস। আল্লাহ কসম, আমি হলে ও শালিকে আমার মানুষ শোনা, তুই আমার হবু বইয়ের প্রতি এমন ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করিস না বলছি। সে আপনাকে চর মারলো, তাকে এখনো আপনি হবু বউ ভাবতে পারছেন? হ্যাঁ পাচ্ছি, আর কেন পাচ্ছি সেটা তোর মাথায় আসবে না। স্বামীকে যতক্ষণ না আমি কবজায় আনতে পারছি আমার শান্তি নেই। ওই ভালোবাসার অহংকার সূর্যকান্ত চৌধুরীকে সারা জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ওই আলোর জীবনটাকে আমি অন্ধকারে ভরিয়ে দেবো। তারপরে ওই অন্ধকারে পথহারা আলোরানি একটুখানি জীবনের আলো খুঁজে পেতে একদিন আপনার হাত ধরতে বাধ্য হবে। ইউ আর রাইট ওসমান। আপনার দুশ্মনের গাড়ি, দুশ্মনের গাড়ি এই পথ দিয়ে আসছে। চল দেখি। পাথর ফেলে ও শালার পথ আটকাবো, তারপর ও শালা গাড়ি থেকে নামলেই আল্লাহ কসম ওরে জানে খতম করে দেবো। খুব সাবধান, ওই শালা ইডিয়েট সূর্যকান্ত চৌধুরী কোনোভাবেই যেন বেঁচে না যায়। আল্লাহ কসম, ও শালা সূর্যকান্ত কোনোদিন বাঁচবে না, বিলকুল বাঁচবে না। চলুন বস, চল চলে। তাড়াতাড়ি কর ওসমান। বস কাজ শেষ, চলুন। চলে আয়। দেখি রাস্তার উপর এভাবে কারা পাথর ফেলে রেখেছে? কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা ছিনতাই করার উদ্দেশ্য নয় তো? কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাকে আজে বাজে কথা ভেবে সময় নষ্ট না করে আমি বরং রাস্তা থেকে পাথরগুলো সরিয়ে আমার নিজের রাস্তা আমি নিজেই পরিষ্কার করে নিই। মার দিয়া কেল্লা। শালা দেখ ওসমান, বেঁচে নেই কি ভালো করে দেখ, নাহলে আরো দু চার গা ভালো করে দে। আল্লাহ কসম, আপনার দুশ্মন বিলকুল খতম হয়ে গেছে। এবার চলুন কেটে পড়ি। এভাবে রাস্তা ফেলে রেখে আমাদের পালানোটা ঠিক হবে না। তার থেকে আজ কাজ করি ভাই, রাস্তাকে ওই গাড়িতে তুলে সারা গাড়ি সমেত ওই খাদের নিচে ফেলে দেবো। তাহলে সবাই জানবে সূর্যকান্ত চৌধুরী গাড়ি সমেত খাদের নিচে পড়ে মারা
আমি যে এখানে স্পষ্টতার কণ্ঠস্বর শুনতে পেলাম, সে যেন হাজার কণ্ঠে চিৎকার করে বলছে, হ্যালো আমার আলো। শুনবো বরেন্দা, নিশ্চয়ই শুনবো। আমার সূর্যদা কোথায় গো? ও তাকে তুমি ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছো। ছি 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 ছি, কেমন বুদ্ধি গো, যে মানুষটা দুদিন পরে এবারে জামাই হবে আর তাকে কিনা তুমি ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছো। ঠিকই বলেছি, বলবো না? তোমরা মুখ খোলার আগে আমার যে সব কিছু জানা হয়ে যায়। আর হবে নাই বা কেন? একটু আগেই যে সূর্যদা আমার নাম ধরে ডাকছিল। শুনবো শুনবো, সব কথা পরে শুনবো, আগে এই ড্রেসটা চেঞ্জ করে আসি। সূর্যদা তুমি চলে যেও না, তুমি একটু ড্রয়িং রুমে বসো, আমি এক্ষুনি আসছি। বাবা, তুমিও বুঝি আমার সূর্যদার সংবাদ জানাতে এসেছো? বাবা, তুমি একটু ড্রয়িং রুমে ওকে বসতে বলো, এই ড্রেসটা চেঞ্জ করে আমি এক্ষুনি আসবো। ওরে মামনি, তোকে আমি কেমন করে বোঝাই যে তোর সূর্যের কোনোদিন তোর কাছে ফিরে আসবে? বাবা চুপ কর, এমন মিথ্যে কথা আর কখনো কোনোদিন আমার কাছে বলবে না বাবা, বলবে না। মিথ্যে কথা নয় গো দিদিমণি, মিথ্যে কথা নয়। আচ্ছা, তোমরা কি জানো না যে সূর্যকে ছাড়া বাঁচব না, যে সূর্যকে নিয়ে আলোর ভুবন, সেই সূর্যই যদি ফিরে যদি না আসে তাহলে আলো থাকবে কি করে? আমি তোমাকে কত করে বোঝাই দিদিমণি, সূর্য না বাবু কয়েকদিন আগে মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা গেছে। একটু শান্ত হ। আমার সূর্য দাদি আমার চিরদিনের আমার জন্য ছেড়ে চলে গেছে। এই নির্মম সত্যিটা আমার মনে থাকে না, জানো বাবা? তুমি দেখে নিও বাবা, আর কখনো কোনোদিন এরকম হবে না বাবা। ও সাজ তুই খুলে ফেল বাবা। তোর জন্য আমি নতুন করে তোর ফিরিয়ে দেব তোর বিয়ে। বাবা হয়ে মেয়েকে তুমি কলঙ্কিনী সাজাতে চাও বাবা? কলঙ্কিনী কেন বলছো দিদিমণি? তোমাদের কাছে বিয়েই হয়নি। বিয়ে না হলেও আশীর্বাদ তো হয়ে গেছে গো বরেন্দা। আর সূর্যদাকে আশীর্বাদ হওয়ার পর থেকে আমি আমার জীবনে আমার স্বামী বলে মেনে নিয়েছি। সেই জন্যই তো এই সূর্যদার স্মৃতি মাখা সাজ আমি কিছুতে আমার পরন থেকে খুলতে পারি না বাবা। ও সাজ তুই খুলে ফেল মামনি। বাবা, ও সাজ তোর জন্য নয়, তোকে আবার আমি নতুন করে নতুন সাজে সাজাবো। বাবা না, বাবা না, তোমার দুটি পায়ে পড়ি বাবা। সূর্যদার এই স্মৃতি মাখা সাজ তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না বাবা। সূর্যদা তোমাদের কাছে মারা গেলেও বেঁচে আছে আমার এই ছোট্ট ছোট্ট হৃদয়টাতে। আর বাবা হয়ে সেই মেয়ের হৃদয়টা তুমি এমনি করে ভেঙে চুরমার করে দিও না বাবা, কোনোদিন দিও না, কোনোদিন দিও। কত ঝড় সয়ে মাটি পাথরে যে কত ঝড় সয়ে মাটি ধরে যে সেই পাথর চিরে, সেই পাথর চিরে সুখের নদী কত ঝড় সয়ে মাটি পাথর যে কত ঝড় সয়ে মাটি পাথর
শুয়ে বাবা এই দেহটা আমার বন্ধ রয়ে আমি সূর্যের শীতকে বাঁচিয়ে রাখতে মামুনি নিজেকে তিল তিল করে শেষ করে ফেলবে। এখন মামুনিকে বাঁচাবার একমাত্র পথ দিদিমণিকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার মনে হয় যেমনই করে হোক বুঝিয়ে সুঝিয়ে দিদিমণিটি বিয়েটা দিয়ে দিলে সেই স্বামী আর সংসারের দিকে তাকিয়ে সূর্যদাবাবুকে একটু একটু করে ভুলে গেলেও যেতে পারে। নাই বলেন না, আলো কোনোদিনও সূর্যকে ভুলতে পারবে না। আমি ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলে জানিস? বলে বাবা স্বামী মারা গেলে মেয়েদের যে বিয়ের কথা ভাবতে নেই বাবা, বিয়ের কথা ভাবতে নেই। তুমি আমার এই কথা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো আমরা কি নিয়ে বাঁচবো বাবু? আমরা কি নিয়ে বাঁচবো? শোকে দুঃখে মামনি মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমারও যদি কোনো কিছু হয়ে যায় সব যে শেষ হয়ে যাবে বলে, সব যে শেষ তাই তো মামনির দুর্বল মনটাকে সুস্থ করতে বিশ্বাসকে সঙ্গে নিয়ে এসেছি কাকা বাবু। আমি জানি মেন্টাল ট্রিটমেন্ট না করলে আলোকে হয়তো সুস্থ করা যাবে না, তাই আমি গৌতমকে সঙ্গে নিয়ে এলাম। গৌতম একজন ভালো সাইকোলজিস্ট এবং আমার অন্তরঙ্গ বন্ধু। যেমন করে পারেন আমার মেয়েটাকে আপনি সুস্থ করুন ডক্টর। আমি আপ্রাণ চেষ্টা করবো কাকা বাবু। আলো আমার একমাত্র মেয়ে ডক্টর। এই অনন্তরমুখী আপনাদের পারিবারিক সুসম্পর্কের কথা আমি অনেক শুনেছি, তাই আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি আলোদেবকে আমি সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের দিদিমণি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার বাবু? আরে সুস্থ না হবার তো কোনো কারণ নেই, কারণ তার আগে আলোদেবীর পূর্ব জীবনের কিছু ঘটনা আমার জানা উচিত। কেনই বা আলোদেবীর আজ এই পরিণতি? শুনবেন ডাক্তারবাবু, শুনবেন? তাহলে শুনুন, আলো দিদিমণি সূর্যদাবাবুকে ভালোবাসতো, ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। কিন্তু নিষ্ঠুর বিধাতা বোধ হয় ওদের সীমাহীন শোকটুকু সহ্য করতে পারলো না। বাবু সেদিনটা ছিল আমার মেয়ে আলোর 25তম জন্মদিন। স্থির করেছিলাম ওই দিনই সূর্য আর আলোর বিয়ের ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। সেই আনন্দে সারা বাড়ি মাতাল হয়ে উঠেছিল, আর সীমাহীন আনন্দে আত্মহারা আলো দিদিমণির দু চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। আর কত
ধরা গলায় গান শুনে যদি আমাদের সূর্যবাবু বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়, তোমার আনন্দটাই যে মাটি হয়ে যাবে। থাক, তোমাকে আর সূর্যদার হয়ে কথা বলতে হবে না। সমস্ত গেস্ট আমার জন্মদিনে চলে এসেছে, তোমার সূর্যদা এখনো আসেনি কেন সে খেয়ালটা তুমি রেখেছো? আরে বাবা রাখিনি আবার, আমি তো এতক্ষণ রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম, সূর্যবাবুর মোটর গাড়ির আওয়াজটা পেলে ছুটে এসে তোমার সুসংবাদটা জানিয়ে দিতাম। কিন্তু কি বিয়াক্কেল লোক বলো তো, যার সবচেয়ে আগে আসার কথা সেই লোকটা এখনো এসে পৌঁছলো। আসবে আসবে, সূর্যদার 5 জনের মতো সাধারণ মানুষ নয়, কত কাজের মানুষ সে জানিস? বাবা আজকে দিনে কি আমার কাজ বলো তো? দিদিমণি, পদ্মবাবু, কর্তাবাবু, এই যে সর্বনাশ হয়ে গেছে, কর্তাবাবু সর্বনাশ হয়ে গেছে। আমি এই মাত্র দেখে এলাম ওই কংসাবতীর খাদে সূর্য দাদাবাবুর মোটর গাড়ি সমেত খাদে ওই মোটর গাড়িটা ভেঙে চুড়ে। একদম চুপ, একদম মিথ্যা কথা বলবি না। খাদে পড়ে কে মানুষটা ওদাও হয়ে যাবে, বল সত্যি কথা বল। দিদিমণি, আমি চারিদিকে খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি দাদাবাবুর বডিটা কোথাও খুঁজে পাইনি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। বল ভাই, সত্যি করে বল, কি হয়েছে বল। আমার মনে হয় দিদিমণি, কি মনে হয়? আমার মনে হয় ওই সূর্য দাদাবাবুর। সরি আলো দেবী, খাদে পড়ে সূর্যকান্ত চৌধুরী মারা গেছে। তুই কথা বল, একটু অসুবিধা হবে না টাকা। আমি কাউকে বলছি সূর্যের কিছু হয়নি, সূর্য ভালো আছে। কি আমি মাটিতে শুয়ে আছি কেন বাবা? বাবা তোমার চোখে জল কেন বাবা? কি বরন্দা, তুমিও কাঁদছো? তোমরা সবাই এমন নীরব হয়ে আছো কেন? তবে কি আমার ভাগ্য আকাশে সূর্যটা ওঠার আগেই অস্ত্র চলে গেছে বাবা। আমার সূর্যটা অস্ত্র চলে গেছে। মামনি, ওরে মামনি, তুই একটু শান্ত হ। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে যেখান থেকে হোক, যেমন তুই হোক, আমি তোর উপযুক্ত পাত্রের সন্ধান করে তোর বিয়ে। বিয়ে হবে বাবা আমার, তবে তোমার দেখানো পাত্রের সঙ্গে নয় বাবা, বিয়ে হবে আমার ওই সূর্যদার সঙ্গে বাবা। সূর্যদা তুমি চলে যাও না, আমি আমার বর বাল্য অন্য কাউকে যে দিতে পারবো না। আমি আসছি সূর্যদা, আমার এই বর বাল্যটা আমি তোমার গলায় তুলে দেবো। সূর্যদা তুমি যেও না, আমি তোমার কাছে আসছি। বিধি রে, বিধি রে, ও বিধি রে, বিধি রে, ও বিধি রে, অন্ধ বিধি, অন্ধ বিধানে সবই হলো ছারখা। হাসি খুশি ভরা সুখের জীবনে আজ শুধু হাসি খুশি ভরা সুখের জীবনে আছো বিধি রে, বিধি রে, ও
বলি এই দেখ না, আমি সিঁদুর পরবো না, বললাম আমি পরবো না। বিধির বিধান কেউ কোনোদিন খণ্ডাতে পারে না গো দিদিমণি, কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। মিথ্যে কথা বলবি না, আর কখনো মিথ্যে কথা বলবি না। হাসি খুশি ভরা সুখের জীবনে আছো অন্ধ বিধির অন্ধ বিধানে চার খা হাসি খুশি ভরা সুখের জীবনে আছো বিধিরে পারছি না ডক্টর, মামুনের এই অবস্থা দেখে আমি কিছুতে নিজেকে স্থির রাখতে পারছি না। কাকা বাবু, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি আলো দেবীকে সুস্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টায় নয় গৌতম, এটা তোকে পারতেই হবে। আমার বিশ্বাস আলোকে তুই পূর্বের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবি। অনন্ত, আমার দিদিমণি না সুস্থ হলে হয়তো কর্তাবাবুকেই বাঁচানো যাবে না ডাক্তারবাবু। আরে বাবা, সুস্থ হবার অসুস্থ হওয়ার তো কোনো কারণ নেই। আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি, যেমন করেই হোক আলো দেবীকে আমি সুস্থ করে তুলবই। কিন্তু কিন্তু আমার একটা রিকোয়েস্ট কাকা বাবু, এখানে ছড়িয়ে আছে আলো দেবী আর সূর্যকান্ত বাবুর অসংখ্য প্রেমের স্মৃতি, যা আলো দেবীর মনে বারবার আঘাত আনছে। তাই আমি চাইছি যে কয়েক মাসের জন্য আলো দেবীকে আমার এই পাহাড়িয়া বস্তির বাংলোতে নিয়ে যেতে। কিন্তু ডক্টর, আপনি আর আপত্তি করবেন না কাকা বাবু, আলোর দায়িত্ব আপনি গৌতমের হাতেই ছেড়ে দিন। আর সেই সঙ্গে আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে সূর্যকান্ত বাবুর কোনো না কোনো সংবাদ আমি ঠিক খুঁজে বের করব। কিন্তু যে মানুষটা বেঁচে নেই তাকে কিনা তুমি বেঁচে নেই, এই বিশ্বাসটাই আমি আপনাদের সঙ্গে একমত নই কাকা বাবু। অনন্ত, সকলে বলা বলি করছে সূর্যবাবুর লাশটা খাদে পড়ে নদীর জলে ভেসে গেছে। এসে গেল, লাশটা অবশ্যই কোথাও না কোথাও পাওয়া যেতই। আর লাশটা যখন পাওয়া যায়নি, আমার অনুমান সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। অনন্ত, সূর্যকান্ত বাবুর লাশটা না পাওয়ায় আমাদের কাছে সব থেকে বড় রহস্য কাকা বাবু। আর পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্যের গন্ধ পেয়েছে, সেখানে কোনো না কোনো গোপন তথ্য অবশ্যই লুকিয়ে আছে। আচ্ছা অনন্ত, তোর অনুমান যদি আলো দেবী জানতে পারে? না অনন্ত, না গৌতম, আমার ইনভেস্ট আলোকে তোরা এক্ষুনি কিছু জানাস না। তুই তোর ডিউটি করে যা, আমাকে আমার কর্তব্য করতে দে। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, সেই লক্ষ্যে আমরা পৌঁছবো। আমাকে কাছে পাওয়ার লেগে একেবারে অস্থির হয়ে উঠেছে। ওকে আমি ধমক দিয়ে বলেছি, ওই চাকরি লাগে আমাদের বিয়ে হয়ে গেলে তুই আমাকে যত খুশি। দেখি তো, এ তো একটা লাশ বটে। সুন্দর বাবা, বিন্দু, ফুলমণি, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, নদীর চরে লাশ ভেসে এসেছে। আরে এই দেখ সুন্দর বাবা, এই দেখ। এটা লাশই বটে, নিশ্চয়ই কেউ খুন করে না নদীতে ভাসাই দিয়েছে। হ্যাঁ, মনে হয় বিট্টু, এই লোকটা অনেক বড় মারের বটে। আরে সেই জন্যই বোধহয় কাকা তোমার সবকিছু ওকে খুন করে দিয়ে গেছে। তোরা থামবে, লোকটা মরেছে কি বেঁচে আছে সেটা তো আগে জানতে দে। দেখ তো বিট্টু বেটা, লোকটা বেঁচে আছে কিনা।
বলছিস? মনে হয় ডাকাতরা একে মেরে নদীতে ফেলে দিয়েছিল। আগো, আমার সুন্দর করা মানুষটাকে দেখে ডাকাতের একটু মায়া হয় না গো। আরে ওসব কথা না ভেবে আর এরপর আমরা সবাই মিলে এই বাবুকে ফেরাতে বাঁচিয়ে ফুলবানি, নানু, তোরা না বাবুটাকে সেবা কর, আমি এক্ষুনি নদী থেকে জল নিয়ে আসছি। মা বোন দেবী, মরণের হাত থেকে ছিনাই নিয়ে এই পরদেশি বাবুটাকে যখন আমার গতিতে নিয়ে এসেছিস, তুই আর পেরাটা পেরায় দে মা, তুই ওরা পেরাটা পেরায় দে। পরদেশি বাবু, আরে এই পরদেশি বাবু, আরে তুই চোখ মেলে তাকা পরদেশি বাবু, আরে তুই কোথা বল পরদেশি বাবু, আরে এই পরদেশি বাবু। মুনিয়া, এই যে আমি জল নিয়ে এসেছি, এই জলটা না তুই এখন এই বাবুর চোখে মুখে ছিটাই দে, দেখি বাবু সুস্থ হয়ে উঠবে আবার। চোখ মেলেছে? চোখ মেলেছে? বাবু চোখ মেলেছে? মা তুই আমার করলে, মা তুই আমার করলে, তুই আমার কোথা রেখেছিস মা, তুই আমার করলে। আমি কোথায়? কে তোমরা? কে তোমরা? আমার চারিদিকে এভাবে উল্লাস করছো তোমরা কে? আমরা পাহাড়িয়া বস্তির মানুষ বটে। পাহাড়িয়া বস্তি? ও বাবু, আর তুহার কোনো ভয় নাই? এখন বল বাবু, কি তুহার পরিচয়? কোথায় তো হতাস? কি তুহার নাম? বল বাবু বল। তাই তো কে আমি? কি আমার পরিচয়? আমি কোথা থেকে আবার এসেছি? আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার বুকের এই ক্ষতটা। হয়তো ডাকাতেরা তোকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। ভাবতে আমাদের বস্তিতে তোমরা একটু চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। কে আমি কোথা থেকে বা আমি নদীর জলে ভাসতে এসেছি। কোথা থেকে এবার এসেছি? আমি কিছুতেই মনে করতে পারছি না, কিন্তু কেন আমি মনে করতে পারছি না। তুই একটু ভালো করে ভাব, আমার মনে হয় তুই ভালো করে ভাবলে তোর সব কথা মনে পড়ে যাবে। মনে পড়ছে না, এত চেষ্টা করেও আমার জীবনের কোনো কথাই আমার মনে পড়ছে না। কিন্তু কেন মনে পড়ছে না? অসুস্থ বটে বাবু, ভালো করে আরাম করবি চল। আমার বেটি মুনিয়া তোকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে, তখন তোমার সব কথা মনে পড়ে যাবে। সহ্য যন্ত্রণায় মাথার শিরাটা ছিঁড়ে যাচ্ছে। আমার অবচেতন মনের ক্যানভাসে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। জীবন মরণ অন্ধকারে খেলা করছে এক উচ্চ স্মৃতির আলো। ওগো আকাশ, ওগো শান্ত সবুজ নীরব বনানী, ওগো পশু পাখির দল, তোমরা বলতে পারো কি আমার পরিচয়? তোমরা বলো। আকাশ, তুমি বলো না। ও বাতাস, তুমি বলো না। একটি কথা ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরাত ঘুমরে কাঁদে। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরাত ঘুমরে কাঁদে। কোথায় আছে আমার প্রিয়া, তোমরা বলো না।
নয়, পরদুস মুখে সামলা। আরে পরদেশি বাবু যে হোঁচট খেয়ে পড়ে গেল। এই বিচ্ছু ফুলমণি, তোরা তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। চল চল না চল, আমরা পরদেশি বাবুর সেবা করি, চল। সেবা করবার লাগে ওরা তো সবাই আছে, তুই বরং তোর এই হবু মরদটার একটু সেবা কর দেখি। ভারী আমার মরদ বটে, তোহাকে মরদ ভাবতে না আমার বয়ে গেছে। এই কদিন আগে পর্যন্ত তুই আমার পেছনে ঘুরঘুর করতে। খবরদার, বাজে কথা একদম বলবি লাই। আমি তোর পেছনে ঘুরঘুর করতাম না, তো আমার পেছনে ঘুরঘুর করতিস। এই আমি যখন নদীতে স্নানে যেতাম তখন তো কাশ মনে ছুপে বসে আমার লুকায় লুকায় দেখতিস। আরে মিথ্যা কথা রে, একদম মিথ্যা কথা। আমি তো ওই ঘাস বনে ঝোপের আড়ালে বড়শিতে মাছ ধরার লাগে বসে থাকতাম রে। বাড়িতে মাছ ধরার লাগে বসে থাকতাম। আর আমি যখন ওই নদীর থেকে জল নিয়ে আসতাম তখন তো আমার পথ দেখলে বলতিস, ফুলমণি তোর নামটা যেমন সুন্দর, তুইও তেমন ফুলের মতো সুন্দর পাড়ারে ফুলমণি। তুই যে আমার পেরান পাখি, মোহব্বতে মনা, তোর দিলে কেউ আঘাত দিলে আমার প্রাণে সয় না। তুই যে আমার পেরান পাখি, মোহব্বতের মনা, তোর দিলে কেউ আঘাত দিলে আমার প্রাণে সয় না, আমার প্রাণে সয় না, আমার প্রাণে সয় না, আমার প্রাণে সয় না। সেদিন থেকে আমি বুঝে নিয়েছিলাম যে ফুলমণি তুই আমাকে ভালোবাসিস রে। ফুলমণি তুই আমাকে ভালোবাসিস। তুই ঠিক বলেছিস রে লাল্লু, তুই বিলকুল ঠিক বলেছিস। আরে তুহার মতন আমার চিৎকার করে বলতে লাই পারলেও এই মনে মনে আমি তোকে হাজার বার বলবে, আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ओ लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। वाह वाह वाह, তুই কে বটে? যদি বলি তোর মনের মানুষ। খবরদার, বাজে কথা বলবি লাই। ও সারে একদম রোয়াব দেখাবি না। আমার মতো শহরের ছেলে তোর মতো গাইয়ামের মনের মানুষ হতে যে এটা তো 14 গোষ্ঠীর সৌভাগ্য। আরে তবে শুন রে, শহরের বান্দর। বান্দর? আহা বান্দর বান্দর, আরে তুহার মতো এমন বান্দরের লাগে আমি মুরা ঝাঁটা যতন করে রেখেছি রে। চুপ, জানিস আমি তোর কি করতে পারি? খবরদার, এই আমার কাছে আসবি লাই, আমার কাছে আসবি লাই। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবে। তার আগেই তোকে তুলে নিয়ে গিয়ে না ওই শহরে চালান করে দেবো। गुलाबी गुलाबी आंखें जो तेरी देखी सारा दिन ये दिल हो गया। মগন কে কে বটে তুই? 10 বছর আগে আমি শহরে চলে গেলেও তোকে আমি এতটুকু ভুলতে পারিনি রে ফুলমণি। অথচ তুই আমাকে ভুলেই গেছিস। আরে আরে তো মগন বটে। আরে বাবা মগন, তুই তো শহরে থেকে একদম বিলকুল বাকু বনে গেছিস রে মগন। তোর মনে পড়ে ফুলমণি ছোটবেলার সেই পুতুল খেলার কথা? তুই আর আমি ভালোবাসার ঘর বাঁধতাম, আর সেই মাটির ঘরের মধ্যে
তোর কপালে আমি মাটি সিঁদুর পরিয়ে দিয়ে বলেছিলাম, আজ থেকে তুই আমার ভালোবাসার বউ। মগন, সেসব কথা আজও তোর মনে আছে মগন? কেন মনে থাকবে না রে ফুলমণি? 10 বছর শহরে থাকলেও জীবন নিয়ে পুতুল খেলার কথা কি কখনো ভোলা যায়? মগন, বল না রে ফুলমণি, বল না, তুই তোর সেই ছেলেবেলার পুতুল খেলার বর এই মগনকে ভুলে যাসনি তো? মগন, 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 আমি কিছু চলে এলাই রে মগন, আমি কিছু চলে এলাই রে মগন, আমি কিছু চলে এলাই। ফুলমণি রে, মুখে তুই না বললেও তোর মনের কথা আমি ঠিক বুঝে নিয়েছি। তুই তোর সেই খেলা ঘরের পর এই মগনকে আজও ভুলিসনি, ভুলতে পারিসনি। কিন্তু তুই একদম আমাকে ভুলে গেছিস দোস্ত। আরে লাল্লু, আমার দোস্ত, এতদিন তুই কোথায় ছিলিস দোস্ত? এই আমার কথা কি তুহারও একবারও মনে পড়ে গেলাই? কেন মনে পড়বে না রে দোস্ত? আমি তো শহরে চাকরি নিয়েছি। এই দোস্ত, আমাদের ছেড়ে না তুই আর কোনোদিন কোথাও যাস না দোস্ত। তাই বললে কি হয় রে দোস্ত? আমাকে তো শহরের চাকরিতে ফিরতেই হবে। তবে হ্যাঁ দোস্ত, এই 1 মাস আমি এই গ্রামেই থাকবো, আর এই গ্রামে তোদের সাথে নাচে গানে আনন্দে একেবারে ভরিয়ে তুলবো। আরে এ মগন, তুই তো শহরে থেকে একদম বাবু হয়ে গেছিস। এই বাবুর পাড়ায় কথা বলছিস? তা হ্যাঁ রে, এই বিয়া টিয়া করেছিস বটে? আরে দূর বোকা, আমি বিয়ে করলাম আর তোকে বললাম না। তবে হ্যাঁ শোন, খুব শিগগির আমি বিয়ে করতে চলেছি। আরে এই দোস্ত, এই মাইয়াটাইয়া ঠিক হইয়া আছে বটে? ঠিক কি বলছিস রে দোস্ত? 10 বছর আগে পুতুল খেলার ছলে আমাদের বিয়েও হয়ে গেছে। কোথায় রে দোস্ত? আরে কোথায় আবার, আমাদের এই বস্তিতেই। এই বস্তিতে? এই বস্তিতে আছে তোর খেলার বউ? তুই বল না রে দোস্ত, কে তুই পুতুল খেলার বউ? এখন আমি তোকে বলবো না, তাকে তোর সামনে হাজির করে তোকে একেবারে অবাক করে দেবো আমি। তবে সুন্দর, এই বস্তিতে আছে যেমন তোর পুতুল খেলার বউ, এই বস্তিতে আছে আমারও ভালোবাসার মানুষ। কি বলছিস তো? তাহলে বল, কে তোর ভালোবাসার মানুষ? আমিও এখন লাই বলবো, আমার ভালোবাসার মানুষকে এই তুহার সামনে নিয়েছে, একদম তুহাকে অবাক করে দিব। তাহলে চল দোস্ত, তাহলে আয় এক কাজ করি, কাল বিকালে ওই বিহনতলির মাঠে তুই তোর হবু বউকে নিয়ে হাজির হবি, আর আমি আমার হবু বউকে নিয়ে ওখানেই হাজির হব। তাহলে দুজন দুজনার হবু বউকে দেখা হয়ে যাবে। কি বলিস দোস্ত? তুই বাজা বাজা বলে আর
বাজার করতে টাকা আর থলে দিয়েছিলাম সেগুলো কোথায়? আর একটু জোরে বল। তোর এই রণচণ্ডী মূর্তি দেখে না শালা আমি এবারে কালা হয়ে গেছি। এই হারামজাদা, বাজে কথা বলিস, মুড়ে ঝাঁটা তোর পিঠ আমি ভাঙবো বলে দিচ্ছি। বলছি। আরে বাবা, বাজারেই তো যাচ্ছিলাম। হ্যাঁ, হঠাৎ ওই রাস্তার মাঝখানে একটা ঘেও কুকুর আমাকে দেখে দাঁত বার করে তেড়ে আসছে। আমি শালা ওদিকে না গিয়ে না বুকে একেবারে এই সাহস জোগাতে গাঁজায় দম দিতে ঢুকলাম। আরে বাবা, সবে মাত্র দুটো টান মেরেছি, হঠাৎ দেখি গাঁজার আগুন শেষ। কি করি পাচে না পাই কোনো নারকেল ছোবড়া, না পাই অন্য কিছু। শেষ পর্যন্ত চিন্তা করলে এই বাজারের টাকা আছে, বাজারের টাকাটা পকেট থেকে বার করে এই গাঁজার মতন নারকেল ছোবড়ার মতো দলা পাকিয়ে মাথা মোটা নারকেলের ছোবড়ার মতো টাকা পুড়িয়ে গাঁজা টেনে এলি। আরে বাবা, নেশা মুড়ে লাগলে ও টাকা যা নারকেল ছোবড়া দুটোই কি বললি তুই? নারকেলের ছোবড়া যা আর টাকাও তাই? আরে বাবা, আরো দুটো জিনিস তোমার মনে হয়। এই সংগ্রাম কিনোদে কি বলেছিলেন জানি? কি বলেছিল? এই মাটি টাকা, টাকা মাটি এই সমান। আরো দুটো সমান মনে হয়। এই নিজের বউ আর এই পরের বউ দুটোই সমান। সর্বনাশ! এখন আমি কি করি? দাদা বাবু নিজে ফর্দ করে দিয়েছিল ওই নতুন দিদিমণি যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করতে হবে, তাতে দিদিমণির মন ভালো থাকবে, আর মন ভালো থাকবে দিদিমণি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। ভালো না চাই, এখানে থাকলে হয়তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। এমন কথা বলতে নেই দিদিমণি, তোমার ভালোর জন্যই তো ডাক্তার বাবু তোমাকে এখানে। থাক, তোমাকে আর ডাক্তার বাবুর হয়ে কথা বলতে হবে না, আজ আমি এক্ষুনি বাড়ি ফিরে সে যাবো। কি ডাক্তার বাবু? তোমাদের ডাক্তার বাবুর আর আমার কোনো প্রয়োজন নেই। দিদিমণি, তোমরা সবাই কি ভেবেছো বলো তো? আমি কি একটা বাচ্চা মেয়ে যে পাহাড় নদী ঝর্ণা এসব দেখে অতীতটাকে তোমরা ঘুম পাড়িয়ে রাখবে? অতীতকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবী। অতীতের স্মৃতি হলো জীবনের সবথেকে মূল্যবান সঞ্চয়, আর অতীতের স্মৃতি হলো বাঁচার প্রেরণা। দিদিমণি আমার কোনো কথা শুনতে চাইছে না ডাক্তার বাবু, আজ এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাইছে। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও। তোমার দিদিমণি যদি সত্যি বাড়ি ফিরে চলে যেতে চান, আমি নিজে ওনাকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি যাচ্ছি। তবে একটা কথা, দিদিমণির সাথে আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। কথায় আছে না, মিষ্টি কথায় অমৃত রস, আর তুষ্ট বচনে বিশ্ববর। আচ্ছা আলো দেবী, সত্যি কি আপনি বাড়ি ফিরে চলে যেতে চান? হ্যাঁ। বেশ, আপনার যখন ইচ্ছা তাই হবে, কিন্তু তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বলুন। আপনার এই বেশ কেন? এটা আমার রুচি। রুচি নয়, যদি বলি এটা আপনার জেদ। গৌতম বাবু, আমি জানি আলো দেবী, আপনার অতীত জীবনের সমস্ত ঘটনাই আমি জানি। কি জানেন আপনি? আপনারা সূর্যকান্ত বাবুর ভালোবাসার কথা, আপনার জন্মদিনের রাতে আপনাদের বিয়ের ডেট ফাইনাল ডিক্লেয়ারের কথা, আর সেই দিনই সূর্যকান্ত বাবুর অ্যাক্সিডেন্ট। মনে করেন সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। কি বললেন? বেঁচে আছে আপনাদের স্বর্গীয় ভালোবাসা। প্লিজ আলো দেবী, মনে করুন যে আপনি কি আপনার মনে একটু ভালোবাসা নেই? আপনি কি পারেন না অন্য কারোর মনে একটা ভালোবাসার জন্ম দিতে? আপনি কি পারেন না অন্য কারোর হৃদয়ে আর একটা নতুন করে সূর্য খুঁজতে? গৌতম বাবু, প্লিজ আলো দেবী, মনে করুন জীবনটা একটা নদীর মতো, আর সেই নদী চলার পথে যদি কোনো বাধা বিপত্তি মাথা উঁচু করে দাঁড়ায়, নদী কি তার গতিপথ বন্ধ করে দেবে? আমি আপনাকে রিকোয়েস্ট করছি আলো দেবী, জীবন নদীকে মাঝপথে না থামিয়ে এগিয়ে চলুন খুশির মোহনায়। দেখবেন পুরনো জীবনের স্মৃতিকে অতিক্রম করে নতুন জীবনের স্মৃতি আপনার মনকে আরো সুন্দর করে সাজিয়ে দেবে। না, প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই দেওয়া যায় গৌতম বাবু। ব্যক্তি সুখের আশায় অন্য একজনের সঙ্গে ভালোবাসা নোংরামি, আমার কাছে নোংরামি ছাড়া আর কিচ্ছু না। আপনার ভুল ধারণা। ভুল বা ঠিক, আপনি কতটুকু বোঝেন গৌতম বাবু? জীবনে কোনোদিন কাউকে ভালোবেসেছেন? তার মর্ম বোঝেন? আলো দেবী, কোন এক অর্ধদগ্ধ প্রাচীন বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ তুমি কি প্রখর সূর্যতাপের মানে বোঝো? বৃক্ষ কি উত্তর দেবে আপনি বলতে পারেন আলো দেবী? গৌতম বাবু, পারলেন না তো পারবেন কি করে? আপনারা ভালোবাসার মর্ম বোঝেন, ভালোবাসতে পারেন,
কিন্তু আদৌ ভালোবাসা যে কি সেটা আপনারা বোঝেন না আলো দেবী, সেটা আপনারা বোঝেন না। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো কজন বাসে, জানি না সবারই প্রেম হয়তো আসে, জানি না এমন করে ভাসতে পারে জীবনের সোনার তরি কুল হারিয়ে ভজনে তোমার মতো বাইতে পারে হৃদয়ের সবাই ভজনা তোমার মতো গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পড়ে ভজনা তোমার মতো চাইতে জানে হৃদয়ের শুনে যান গতবাবু, শোনো। দেখো না মা, নিজের অজান্তে ওর মনের পুরো ক্ষতটাকে তুমি যেভাবে আঘাত হেরেছো, সেই আঘাতটুকু ওকে সামনে নিতে হবে। মনের পুরনো ক্ষত বাইরে থেকে ওকে তোমরা যত সহজ সরল সবাই ভাবো না কেন, আমি তো জানি ও সহজ সরল হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। কাকা বাবু আপনি, ও সহজ সরল হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। ওকে ও জানো মা, আমি গৌতমকে আমি অনেক কিছু মানুষ করেছিলাম, ওর ভালোবাসা দিয়ে এদিকে আমি তৈরি করেছিলাম। তোমার মতো একটা মেয়েকে ভালোবাসতো কাকা বাবু, তারপর কিন্তু শেষ পর্যন্ত সে ভালোবাসা সার্থক হয়নি, মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। কাকা বাবু, তাই আজ প্রায় 3 বছর ধরে ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি হয়নি। তুমি পারবে বা ওকে রাজি করাতে? আমি তা না হলে ওই মূল্যবান জীবনটা শেষ হয়ে যাবে। কাকা বাবু, আমার গৌতমটা চির দুঃখী হয়ে গেল। সে ছোট্টবেলায় মা বাবা একসাথে মারা যাওয়ার পর আমি ওর দায়িত্ব নিলাম। তারপর আপনি বুঝি ওনাকে মানুষ করেছেন? সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। আপনি শান্ত হন কাকা বাবু, আপনি শান্ত হন। তুমি আমার কথা দাও, তুমি আমার কথা দাও মা, তুমি আমার গৌতমকে যেমন করে হোক রাজি করাবে। আমি হ্যাঁ বলো বলো মা, বলো, কথা দাও মা। বেশ, আমি আপনাকে কথা দিতে পারছি না, তবে আমি পারবো কিনা জানি না। আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো কাকা বাবু, আপ্রাণ চেষ্টা করবো। দেখতে দেখতে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, অথচ আমার মামনির কোনো সংবাদ পেলাম না। না জানি কেমন আছে মেয়েটা, ওর কথা ভাবতে ভাবতে কখন যে রাত ভোর হয়ে যায় তা আমি নিজেও বুঝতে পারি না। কেন স্যার, কেন আপনি আলোদেবীর কথা চিন্তা করে আপনার ঘুম নষ্ট করছেন? বলছি আলোদেবী ভালো আছে। আমার মামনি ভালো আছে? হ্যাঁ স্যার, নিজে লোক পাঠিয়ে ওই আলোদেবীর সংবাদ নিয়ে এসেছি। তুমি লোক পাঠিয়ে মামনির সংবাদ এনেছো? কি যে বলেন স্যার, এ তো আমার কর্তব্য স্যার। একদিন ওই পথের ধুলো থেকে আপনি আমাকে তুলে নিয়ে এই সমাজে আপনি প্রতিষ্ঠিত করেছেন স্যার। তার বিনিময়ে যদি না আমি এইটুকু করতে পারি স্যার, আমি যে বিবেকের কাছে অনেক ছোট হয়ে যাব স্যার। তোমার কর্তব্যে আমি মুগ্ধ ম্যানেজার। তা আমার মামনি আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে তো? হ্যাঁ স্যার, এই আলোদেবী আগের মতো প্রায় স্বাভাবিক উঠেছে। আশা করি খুব তাড়াতাড়ি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন স্যার। ফিরে এলেই আমি ওর বিয়ের আয়োজন করবো। ম্যানেজার, তুমি আমার মামনির জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করো। না, পাত্র তো খুব আপনার কাছেই আছে স্যার। আছে? হ্যাঁ স্যার। কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? স্যার আমি বলছিলাম কি, এই মানে বলছিলাম যদি বলি আপনার সামনে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি এরূপ প্রস্তাব করো? মামনির পাশে দাঁড়াবার কতটুকু যোগ্যতা আছে তোমার?
কি বলছেন স্যার? মনে রেখো ম্যানেজার, আমি মালিক আর তুমি আমার কর্মচারী। কর্মচারীর কাজ ও কর্তব্যে মুগ্ধ হয়ে মালিক বড়জোর তাকে কিছু পুরস্কার দিতে পারে, কিন্তু সম্পর্ক করার অধিকার নয়। তুই আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? ওকে মিস্টার প্রতাপ ঘোষাল, এই মালিক আর কর্মচারী সম্পর্কের ব্যবধানের হিসাবটা আমি পাই টু পাই বুঝিয়ে দেব। তবে আজ নয়, সেদিন যেদিন এই ঘোষাল অ্যান্ড কোম্পানির এই একমাত্র মালিক হব আমি। আমার কোন কোম্পানির মালিক হলেন বস? আরে হয়নি, তবে খুব শীঘ্রই হব। আর সেই মালিক হতে গেলে তোকে আমার ভীষণ প্রয়োজন ওসমান। আল্লাহ কসম, আমি আপনার সাথে সবসময় আছি বস। এখন বলুন আমায় কি করতে হবে? সব কথা থাক, ওদিকের সংবাদ কি আছে বল। আলম সাহেবের কোনো পরিবর্তন হয়নি বস, আগে যা ছিল এখন ঠিক তাই আছে। হ্যাঁ বস, নিজে আলম সাহেবের চোখে পানি ঝরতে দেখেছি, সূর্যকান্ত চৌধুরীর নাম নিয়ে কাঁদতেও শুনেছি। ওই আলোর মন থেকে সূর্যকান্ত চৌধুরীর নামটা মুছে দিয়ে সেখানে খোদাই করতে হবে এই নিশুর সামন্তের নাম। জরুর করবো বস, কিন্তু তার আগে একটা আজব খবর আছে। আজব খবর? হ্যাঁ বস, ওই পাহাড়ি বস্তিতে সূর্যকান্ত চৌধুরীর মতো। সূর্যকান্ত চৌধুরী? হ্যাঁ বস, সূর্যকান্তের সাথে ও চেহারা কোনো পাড়া নেই বস। আমার মনে হয় ও আদমি। সেই হোক, এখন থেকে তুই ওকে তোয়াজ করবি, ছায়ার মধ্যে তুই ওকে অনুসরণ করবি। ওই সূর্যকান্ত চৌধুরীর সাথে যে এতটুকু মিল পাস, সঙ্গে সঙ্গে তুই আমাকে খবর দিবি, কথাটা মনে রাখিস। ওকে বস। আপনি বললে ও শালাকে মার্ডার বি করে দিতে পারি। এখন চলে চলি। ঠিক আছে, তুই এখন যা। পাহাড়ি বস্তি, সূর্যকান্তের ডুপ্লিকেট। ওই সূর্যকান্ত চৌধুরীর ডুপ্লিকেট যদি আলোর সামনে এসে হাজির হয়, আর আলো সেই নকল সূর্যকান্ত চৌধুরীকে আসল ভেবে নেব, আমাকে আরো ডিটেলসে জানতে হবে কে সেই সূর্যকান্ত চৌধুরী। গুড মর্নিং মিস্টার সামন্ত। কে কে? স্যার গুড মর্নিং স্যার। কিন্তু পাহাড়ি বস্তি, ডুপ্লিকেট সূর্যকান্ত, এসব কথার অর্থ কি মিস্টার? না স্যার, এই আমি বলছিলাম কি, এই আলোদবির শরীরে যখন কোনো ইনপুট হচ্ছে না, এই পাহাড়ি বস্তিতে না রেখে ওই সূর্যকান্ত চৌধুরীকে কাউকে নিয়ে এসে ওই নকল সূর্যকান্ত সাজিয়ে যদি আলোদেবীর সামনে হাজির করা হয়, তাহলে আমার মনে হয় ওই আলোদেবী খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ উঠবে। আসল থাকতে নকলকে নিয়ে অযথা মৃত্যু অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আসল মানে? আসল সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। উনি বেঁচে নেই, উনি বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকতে পারে না? এতটা কনফার্ম আপনি হলেন কি করে মিস্টার? এই না স্যার, এই বলছিলাম কি, এই 200 ফুট খাদা থেকে পড়ে গেলে এই কেউ যে বেঁচে থাকতে পারে না, এটা তো পাগলেও বোঝে স্যার। তাই আই অ্যাম কনফার্ম হি ইজ ডেড। আই অ্যাম অলসো কনফার্ম হি ইজ নট ডেড। ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে সূর্যকান্ত বাবু কিন্তু অ্যাক্সিডেন্টলি কাঠ সমেত খাদে গড়িয়ে পড়ে। হয় তাকে ইনজিওর্ড করে খাদে ছুঁড়ে ফেলা হয়েছে, নয়তো খুন করে তার লাশটাকে গায়েব করে তার কাঠটাকে টেনে খাদে ফেলে দেওয়া হয়েছে। এই চক্রান্ত কে করেছে স্যার? সেটা তার কাছেই জানা যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। তাহলে এমন কিছু পাওয়া গেছে
ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট? ইয়েস। সেই সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে কালপিটটাকে চিহ্নিত করতে পারি। এই কালপিটটাকে ধরতে হলে আপনার হেল্প চাই মিস্টার সামন্ত। করবো বিষয় করবো, আমি যথাসাধ্য আপনাকে হেল্প করব। ওই সূর্যকান্ত যদি সত্যি যদি খুন হয়ে থাকে, সে খুনি কখনো রেহাই পেতে পারে না, কখনো না। খুনের কথা শুনে এমন চলে উঠলো কেন? তাহলে কি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে আমি সঠিক জায়গায় লক্ষ্যভেদ করতে চলেছি? সূর্যকান্ত চৌধুরীর খুন বা গুম হয়ে যাওয়ার সাথে এই নিশীথ সামন্তের কোনো সম্পর্ক আছে? সামন্ত, রাষ্ট্রের নিশীথ সামন্তের সঙ্গে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আজই আমার কোম্পানি থেকে ওকে তাড়াবো। কেন কাকা বাবু? সাউন্ডটা বলে কিনা আলোকে বিয়ে করতে চায়। একটা স্পট ছাড়া একবার কি বললেন কাকা বাবু? নিশীথ সামন্ত আলোকে বিয়ে? দাঁড়ান, আমার মনে হয় আমি একটা ক্লু পেয়েছি। কিসের ক্লু অনন্ত? সূর্যকান্ত চৌধুরীর মার্ডার বা অ্যাটেম্প টু মার্ডার। যে মানুষটা বেঁচে নেই তার সূর্যকান্তের অ্যাক্সিডেন্ট? সবই সাজানো, এবং আমার মনে হয় নিশীথ সামন্তের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। তাই বলছি এখনই ওকে তাড়াবেন না। অনন্ত, ওই নিশীথ সামন্তই হবে আমার পরবর্তী টার্গেট। হোয়াট? ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। এভাবে তোমরা আমাকে আটকে রেখো না, আমাকে যেতে দাও। লাই লাই পরদেশি বাবু লাই, আমি তোমাকে কোথাও যেতে দেবো লাই? তোর তবিয়ত আচ্ছা না আছে। তবু আমাকে যেতে হবে। কিন্তু কোথাকে যাবি তুই পরদেশি বাবু? জানি না, জানি না, কোনো এক অজানা অতীত আমাকে বারবার পিছু ডাকছে। শয়নে স্বপনে আমি যেন অনুভব করছি এক অদৃশ্য মায়াবী হাতছানি। অষ্টপ্রহর সে আমাকে ডাকছে। কে কে তোমাকে ডাকছে রে পরদেশি বাবু? অসহ্য অসহ্য যন্ত্রণা, মাথার শিরাটা আমি আর সহ্য করতে পারছি না। তুই শান্ত হ পরদেশি বাবু, তুই একটু শান্ত হ। সব ভাবলা ভুলে তুই একটু ঘুমাবার চেষ্টা কর। ঘুম যে আমার আসে না মনিহার, চোখ দুটো বন্ধ করলেই যেন অসংখ্য চিন্তার ঢেউ মাথার মধ্যে আছড়ে পড়ে। সুস্থ সুস্থ মনটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। কে যেন আমার অবচেতন মনের আড়ালে চিৎকার করে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? কিন্তু পাই না মনিয়া, সে প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাই না। তাই তো আমি শুধু সারা রাত ঢুকরে কাঁদিস না রে পরদেশি বাবু। তুই আমাদের মহল্লার মেহমান আছিস, মেহমান কাঁদলে আমাদের বস্তির যে খতরা হবে। তাই বলছি তুই আমার কুলে মাথা রেখে ঘুমাবার চেষ্টা কর। আমি তোকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। হাই ঘুম হাই রে, রাত জাগা দুটি চোখে। আই ঘুম আই রে, রাত জাগা দুটি চোখে। আই ঘুম
না মৌচাক ভে কত মধুটো নিয়ে এসেছি দেখ। মুনিয়া তুই কোথায় গেলি রে মুনিয়া? এ মুনিয়া, মুনিয়া কি হলো রে বেচু? তোমার হাতের ভাত এমন করে পড়ে গেল কেনে? তিনি তো পরদেশি বাবুর কাঁচা নিদ্রা বরবাদ করে কত রাত পরে বাবু আমার মুড়িয়া বেটিং কোলে মাথা রেখে নীল যাচ্ছিল, আর তুই কি না? আমার দোষ হয়ে গেছে সর্দার, তুই আমাকে মাফ করিয়া দে। আমি চাই। দাঁড়াও বন্ধু, তোমার চোখে তারা এমন চিকচিক করছে কেন? আমি জানি না। তোমার ঠোঁট দুটো কাঁপছে কেন বিরজু? আমি জানি না। তোমার চোখে মুখে কিসের ছায়া? দুঃখের ছায়া, দরদের ছায়া। কিন্তু কিসের দুঃখ, কিসের দর্দ তোমার? এত তকলিফ করে আমি পরদেশি বাবুর লেগে মৌচাক থেকে মধু নিয়ে যাব। আমার এমন বদনসিব, সে মধু আমি আমার পরদেশি বাবুর মুখে তুলে দিতে পারলাম তাই রে। তবে তোমরা কিছু ভাবিস নাই। আমি যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমি আর মধুমেন মৌচাক থেকে মধু নিয়ে আসবো। না বিরজু, তোমাকে আর জঙ্গলে মধু আনতে যেতে হবে না। ওই জঙ্গলি জানোয়ার তোমার যদি কোনো ক্ষতি করে? আমরা পাহাড়ি মহল্লার মানুষ বটে, বিপদের লেগে আমরা ভয় পাই না রে বাবু। তবু আমি চাই না যে আমার জন্য এই বস্তির এক বিন্দু রক্ত ঝরুক। সর্দার, তোমরা আমাকে প্রাণে বাঁচিয়েছ, অক্লান্ত সেবা দিয়ে তোমরা আমাকে সুস্থ করে তুলেছ। এবার তোমরা আমাকে যেতে দাও। এমন পরে অসুস্থ শরীর তো নিয়ে তুই কোথাকে যাবি বাবু? কে বলে আমি অসুস্থ? এই মুনিয়ার সেবা তো আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে বাবু। লাইরে পরদেশি বাবু, এখনো তোর শরীরে দর্দ আছে? এই বাবু, তুই এখন ঘুমের মাঝে আলো আলো বলে চিৎকার করে উঠিস কেন? আলো আলো আলো, ওই শব্দটা কোথায় যেন শুনেছি। বহু আগে ওই শব্দটা আমি শুনেছি, কিন্তু কোথায় শুনেছি আমি মনে করতে পারছি না। বাবু করতে পারছি না। আমার একরাশ চিন্তা আমার মাথাটাকে পুড়ে খাচ্ছে। বিস্তৃতির অন্ধকার দূর করতে, বিস্তৃতির অন্ধকার একটু একটু করে কাজ করছে। কে আছো তোমরা? আমার একটু আলো এনে দাও। স্মৃতির আলো, ওই বিস্তৃতির অন্ধকার দূর করতে তোমরা আমার একটু আলো এনে দাও। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে, জীবনের যা কিছু সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো যে আলে শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। স্বপ্ন হলো যে আলে
ভালোবেসে জীবনের যা কিছু সাগরে গেল ফুলমণি কি কোথায় আছিস? পরদেশি বাবুকে সামলা। পরদেশি বাবুর বুকার এসেছে, আমাদের সব কোচিস বরবাদ করে দিয়ে বাবুর বিন বুকার এসেছে রে। তোরা পরদেশি বাবুকে সামলা। তুই কিছু ভাবিস নাই সর্দার, তুই কিছু ভাবিস নাই। ও পরদেশি বাবুকে আমি ঠিক সামলে নিব। তার আগে তুই বল, তুহার হাতের ভাতটা এমন করে পড়ে গেল কেনে? সব কথা ওই দেখ মুনিয়া, সূর্য ডুবু ডুবু করছে আর ওই টিলাটা না লাল আলোয় কেমন রাঙা হয়ে গেছে। চল না মুনিয়া, চল না আমরাও টিলাটার ধারে যে একটু বসি। লাই বেচো, পরদেশি বাবু দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে বটে, ওকে দাওয়াই দিতে হবে। আরে তার লাগে তো ফুলমণি আছে। ফুলমণি লাদন বটে, ও পরদেশি বাবুর সেবা করতে পারবে লাই? ওই পরদেশি বাবু কই, তুই তো পাগল হয়ে গেলি। বেচো, আমি তোকে হুঁশিয়ারি দিয়ে বলছি মুনিয়া, ওই পরদেশি বাবুর লেগে নাও, তুই একদিন আমার জিন্দগি থেকে হারাই যাবে। কি বললি বেচো? আমি ওই পরদেশি বাবুর সেবা করি বলে তুহার বুদ্ধ দিলে জ্বালা ধরছে বটে। পরদেশি বাবু আমাদের মেহমান বটে, মেহমানকে সেবা করা পুণ্যের কাম বটে। তবে আমার মাঝে মধ্যে বড় ভয় কেনে রে বেচো? মনে হয় আমার মধ্যে ভালোবাসা দুটো ভাগ হয়ে গেছে। তুহার দিলের আসমান থেকে আমি যেন উল্কার পরে অনেক দূরে ছিটকে পড়েছি। লাই রে বেচো লাই, ওটা তোহার মনের ভুল বটে। বললে মুনিয়া, আমি মা বনদেবীর কাছে আরজ করি, ও ভুল যেন চিরদিনের পরা ভুল হয়ে তুহার আর আমার জিন্দগিতে মোহাম্মদের ফুল হয়ে ফুটে ওঠে রে। বেচো, तू हमारे दिल ने मुनिया, तू हमारे दिल और तुम्हारे प्यार হলো আমার आप दिया तैयार करा আমার সেই বেহেশতকে तू कभी জাহান্নাম করে দিস না মুনিয়া, तू कभी জাহান্নাম করে দিস না মুনিয়া, तू कभी জাহান্নাম করে দিস না। লাই রে বেচো লাই, তোহার সেই স্বপ্নের বেহেশতকে আমি লেকিন ওই পিচুর থেকে পরদেশি বাবুকে আমার এত প্যারা লাগে কেনে? মনে হয় পরদেশি বাবু আমার অনেক চেনা, অনেক আপন জন বটে। তবে কি ওই পরদেশি বাবুকে আমি লাই রে বেচো লাই, আমি শুধু তুহারে বেচো, আমি শুধু তুহার